তুলা আমদানিতে ভারতের কাছ থেকে সরে যাচ্ছে বাংলাদেশ। এটা আজকে একটা খবরের শিরোনাম। খবরটা অরিজিনালি ইন্ডিয়া টুডে পত্রিকায় ছাপা হয়েছে। সেটারই অনুবাদ করে ছেপেছে আমাদের মানবজমিন। সার কথা হলো যে আপনারা জানেন যে আমাদের এখানে যতগুলো সুতার মিল আছে এগুলোকে বলা হয় স্পিনিং মিল। পাকানো, স্পিনিং মানে পাকানো, পাকিয়ে পাকিয়ে দড়ি বানানো হয়, সুতা বানানো হয়। তো তুলা থেকে সুতা বানানোর যে স্পিনিং মিলগুলো তাদের কাঁচামাল হলো তুলা। এই তুলা বাংলাদেশে হয় না, মানে এই ক্যাটাগরির, এটা আমরা ইম্পোর্ট করি। এখন আমাদের সুতার একটা বড় অংশ এই স্পিনিং মিল থেকে আসে। সো এতদিন এই তুলা আমদানির একটা বড় অংশ, যাই কি সবচেয়ে বড় অংশটা আমরা নিতাম ইন্ডিয়া থেকে। সেখান থেকে বাংলাদেশ সরে গেছে। এখন সেই জায়গাটা দখল করেছে ব্রাজিল। ইন্ডিয়ার সেই দুঃখ থেকে এই যে তারা সেকেন্ড হয়ে গেছে, এই রিপোর্টটা লেখা। বলা হচ্ছে তুলা আমদানিতে এখন বাংলাদেশের শীর্ষস্থানীয় উৎস হলো ব্রাজিল। এর মধ্যে দিয়ে এ খাতে ভারতের কাছ থেকে সরে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ moves away from India, makes Brazil its top cotton source। এই শিরোনাম দিয়ে ইন্ডিয়া টুডে রিপোর্টটা লিখেছে। বাংলাদেশের তুলার চাহিদা মেটাতে দীর্ঘ সময়, নিজেরাই লিখছে এটা, দীর্ঘদিনের আধিপত্য অবসান ঘটে গেছে এই ঘটনার ভিতর দিয়ে। এটাকে আমরা বলতে পারি যে হাসিনার উপর কবজা করার কারণে সে বাংলাদেশকে যে একটা বাজার হিসেবে ব্যবহার করত, সেই জিনিসটা সরে যাচ্ছে। আসলে মূল বিষয়টা এবার বড় দিকটা যদি দেখি আমরা, এই বিষয়টা বড় দিকটা হলো, আমি আপনাদেরকে অনেকবার বলেছি 1980 সাল থেকে গ্লোবাল ক্যাপিটালিজমের ধারণাটা স্পষ্ট হয়। অর্থাৎ আমেরিকানদেরকে এক্সপেরিমেন্ট করতে হয়েছিল যে তারা কিভাবে বাংলাদেশের মতন ছোট দেশগুলোতে, ছোট অর্থনীতির দেশগুলোতে নিজের বিনিয়োগ নিয়ে আসবে নাকি রেডিমেড প্রোডাক্ট নিয়ে আসবে। অ্যাকচুয়াল রূপটা কী হবে, কীভাবে করলে পুরো জিনিসটা কাজ করবে। শুধু স্বার্থের বিষয় না, ধরেন স্বার্থ আছে কিন্তু এই জিনিসটা কাজ করবে না, ফাংশন করবে না, তাহলে তার ওই পদ্ধতি মাইনে তো লাভ নেই। এগুলো এক্সপেরিমেন্ট করতে করতে 45 সাল থেকে 80 সাল পর্যন্ত লাগছিল আমেরিকার। ফাইনালি যে জায়গায় গিয়ে ঠেকে জিনিসটা, সবাই রিয়েলাইজ করে যে একটা গ্লোবাল ক্যাপিটালিজম তখনই সম্ভব যখন একটা কম্পিটিশন থাকবে। কম্পিটিশন মানে হলো যে আমি কার কাছ থেকে কিনবো কোন জিনিসটা, এই বিষয়টা প্রত্যেকেই তার প্রোডাক্ট নিয়ে হাজির হতে হবে কম্পিটিটিভলি। এই যে আমার এখন হাসিনার উপরে খবরদারি আছে, হাসিনারে ক্ষমতা রাখার চুক্তিতে, আমি হাসিনাকে ক্ষমতা রাখার চুক্তিতে বাংলাদেশের বাজার পাইছি, আমি ইন্ডিয়া। তাহলে এটা তো গ্লোবাল বাণিজ্যিক যে শর্ত, সেটা না মেনে ইনফ্লুয়েন্স দিয়ে কাজ করানোর চেষ্টা করা হলো। ঠিক একরকমভাবে আরেকভাবে বলতে গেলে এখনকার ট্রাম্প শুল্ক চাপিয়ে দিচ্ছে বাংলাদেশের উপর 37%। কি জন্য? তোমাদের কিনতে হবে, নাহলে আমার দেশে ঢুকতে দেবো না। এটা তো ওপেন মার্কেট হলো, তার সাথে ওপেন ক্যাপিটালিজম, প্রতিযোগিতার ক্যাপিটালিজমটা হলো না। তার গমের দাম বেশি পড়ে, কোয়ালিটি, এটা জিএম গম, জেনেটিক্যালি মডিফাইড গম, কিন্তু ওই গম আমাদেরকে কিনতে হবে বেশি দামে। শুধু কোয়ালিটি না, দামেও বেশি দাম দিয়ে কিনতে হবে। কেন? নাহলে সে আমাদের গার্মেন্টস ঢুকতে দেবে না। এটা তো জবরদস্তি হলো। আপনার গম যদি কম্পিটিটিভ না হয়, আপনি জোর করে ঢুকাবেন আমাদেরকে, তাই তো করলেন। তাহলে আমেরিকা নিজেই নিজের নিয়মটা মানছে না এখন আর, ট্রাম্পের আমলে এসে। এনিওয়ে, তাহলে হাসিনার উপরে ইন্ডিয়ার যেই
প্রেশার, যেই প্রভাবটা ছিল, এই যে এটাকে ওরা প্রভাব ভাবতেছে, এটা সেই প্রভাব না। 45 সালের পরে আমেরিকান যে প্রভাব গ্লোবাল মার্কেটের উপর, ওখানে প্রভাব বলতে যা বোঝায়, যেই প্রভাবটা এখন আমেরিকার শূন্য হয়ে গেছে, বিনিয়োগ দেওয়ার মতন কোনো ক্ষমতা নাই তার। ঠিক একইভাবে এই বিনিয়োগ দেওয়ার সক্ষমতা নিয়ে উঠে আসতেছে চায়না। এগুলো হলো রিয়েলি প্রভাব। এবছর থেকে চীনের এই যে আমদানি রপ্তানি বাণিজ্যের যে গ্যাপ, অর্থাৎ এটাকে বলে বাড়তি কত তার আয় হয়েছে, এটা বলা হচ্ছে এবার $1 ট্রিলিয়ন ছাড়া গেছে। এটাকে বলা হচ্ছে সারপ্লাস। এই এক একটা সময় এক একটা দেশ সর্বোচ্চ সারপ্লাসের অর্থনীতির দেশ হয়। চীন এখন সেই সর্বোচ্চ সারপ্লাসের অর্থনীতির দেশ হয়ে উঠছে। ফলে স্বভাবতই চীন থেকে এই বিষয়গুলো বাংলাদেশে আসবে অবশ্যই, কিন্তু কম্পিটিটিভ টোনে হতে হবে। কম্পিটিটিভ জিনিসটা ইন্ডিয়ার এই যোগ্যতা না থাকা সত্ত্বেও সে এইবার যে প্রভাব খাটায় এটা করবে। হাসিনার উপর ব্যক্তি তোমাকে ক্ষমতা রেখে দেবো, তুমি গেলে আমার বাজার দিবা। তো এটা তো কম্পিটিটিভ বাজার না, জবরদস্তি গিভ অ্যান্ড টেক, এবং হাসিনা এটার বিনিময়ে বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে ইন্ডিয়ার কাছে। সো বিক্রি করে দেওয়া মার্কেট ছিল আদিন এটা। সেই জায়গাটাই এখন তুলার ক্ষেত্রে, তুলা আমদানি ক্ষেত্রে এটা ওপেন মার্কেট হয়ে গেছে। ফলে ওপেনলি কোত্থেকে নিবে না নিবে এটা বাংলাদেশের আমদানিকারকরা এ সংক্রান্ত ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিচ্ছে। এইটারই নিট ফলাফল হলো এই জিনিসটা। এখানে স্ট্যাটিস্টিক্স দিয়ে দিছে। স্ট্যাটিস্টিক্সটা ইউএসএ মানে আমেরিকার, ভারতকে টপকে বাংলাদেশের শীর্ষ তুলা সরবরাহকারী দেশ হয়ে উঠেছে ব্রাজিল। এ সময়ে ইন্ডিয়া নেমে গেছে সেকেন্ডে। সে এখন 1.4 মিলিয়ন বেল তুলা সরবরাহ করে নিচে নেমে গেছে। 1 বছর আগেও ছিল এটা 1.79। তখন রপ্তানিতে শতকরা 23% ছিল আসলে ইন্ডিয়ান। এখন সেই জায়গাটা নাই। এই জায়গাটা থেকে ইন্ডিয়ানরা ঢলে পড়েছে। এর ভিতরে যেমন ধরেন আমেরিকান তুলা, ওটা এখন আছে মাত্র 7%। সার কথা হলো কম্পিটিশন। আপনার এক্সপোর্টটা কম্পিটিশনে হইতে হবে। কম্পিটিটিভ না হলে আপনি ওপেন এক্সপোর্ট বাজারে আপনি যোগ্য না, আপনি যোগ্য হয়ে আসেন, অথবা আপনি যেটা যোগ্য সেটা এক্সপোর্ট করেন। এর চেয়ে সোজা গ্লোবাল ইকোনমিটার মূল কথা। তাহলে এটা হচ্ছে হাসিনার যুগ শেষ। ইন্ডিয়াকে এখন কম্পিটিটিভলি সামনে আগাইতে হবে। একই রকমভাবে বলা যায় যে আমেরিকা আগে ইন্ডিয়াকে দিয়ে চীন ঠেকানোর প্ল্যান নিয়ে ইন্ডিয়ার পিঠে যে হাত রেখেছিল, তাতেই সে ভাবা শুরু করছিল সে একটা বিরাট পরাশক্তি হয়ে গেছে, হুইচ ইজ নট। ইন্ডিয়া এখনো ওই যে বললাম যে বাড়তি মূল্য সারপ্লাস তৈরি করার একটা ইকোনমি হয়ে উঠতে পারে নাই। সো সেইটা না হলে সে কখনোই শক্তি, না অর্থনৈতিক শক্তি না সামরিক শক্তি হিসেবে কেউ হবে। এটি হচ্ছে মূল কথা। থ্যাংক ইউ।